আঁধারের বুকে এক ফালি চাঁদ। লিখেছেন নীলা রহমান। পর্ব সংখ্যা ৩। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো রোদেলা। তুমি এখন ছোট, তাই বুঝতে পারছো না। এটা প্রেম নয় যে ব্রেকআপ করলাম ঠিক হয়ে গেল। এটা একটা বিয়ে, একটা সংসার যেখানে দুইটা পরিবার, পুরো একটা সমাজ জড়িত। এখানে বিয়ের পর ব্রেকআপ না, ডিভোর্স হয়। আর ডিভোর্স একটা মেয়ের জন্য অনেক বড় কলঙ্ক। যদি কেউ ভুলেও জানতে পারে এ বিয়ের কথা, এই ডিভোর্সের তকমার কলঙ্ক তোমার জীবনে এমন ভাবে তোমাকে জড়িয়ে ধরবে, তুমি কখনো এর থেকে বের হতে পারবে না। তাই এই সো কল্ড বিয়েটাকে মাথা থেকে ঝেড়ে ফেলো, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রমিস মি তুমি আর এসব নিয়ে ভাববে না। পড়াশোনা করে বড় হবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে। রোদেলা, আমি ডিভোর্স চাই না, কোনো মূল্যেই চাই না। আয়াজ, সমস্যা কি তোমার রোদেলা? কেন বুঝতে পারছো না? এই বিয়েটা কোনো বিয়ে নয়। কি করবে এই সংসার দিয়ে? সামনে তোমার সমস্ত জীবন পড়ে আছে। ঠিক আছে, সংসার করবে তো চলো, আজ থেকে আমাদের সংসার শুরু। চলো, এখানে আশেপাশে মনে হয় কোনো হোটেল আছে। বাসর তো বুঝোই না, আজকে বাসর রাত হবে। সংসার যেহেতু করবেই, পুরো দমে শুরু করব। শারীরিক সম্পর্ক করতে হবে আমার সাথে। রান্না করবে, আয়ানকে সামলাবে, আমার বাচ্চার মা হতে হবে। চলো। যেহেতু আমি ৩৬ বছর বয়সী বলিষ্ঠ একজন পুরুষ, আমি তোমাকে এক চুল পরিমাণও ছাড় দেব না। আমার তোমাকে চাই মানে চাই। বুঝতে পারছো নিশ্চয় আমি কি বলছি? রাগে গড়গড় করে কথাগুলো বলে ফেললো আয়াজ। রোদেলা, ছি, আপনার মুখে কিছু আটকায় না বদলোক। স্বামী হওয়া মাত্রই স্বামীগিরি ফলাতে চাইছেন? এত বছর কিভাবে ছিলেন? আমার এখন সন্দেহ হচ্ছে। আপনি, ছি ছি ছি, নোংরা লোক। আপনি নিশ্চয়ই অনেক মেয়েদের সাথে। আয়াজ, এই মেয়ে থামো। কোন কথা থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? তোমাকে আমি কি বোঝাতে চাচ্ছি আর তুমি কি বলছো? টিপিক্যাল বউদের মতো বিহেভিয়ার করছো, আর নিজের স্বামীকে সন্দেহ। কথাটা আর শেষ করতে পারলো না আয়াজ। সে মুহূর্তে কি বলে ফেলেছিল, নিজের মুখে নিজে জুতাপিটা করতে ইচ্ছা করলো। শিট, কি বলে ফেলেছিল মাত্রই আয়াজ। মুখ ফসকে এমন কথা বের হওয়ার মানে কি? ওকে তাহলে মনে মনে সম্পর্কটাকে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এমন সময় পিট পিট করে চোখ খুলল আয়ান। সব কথা বুঝতে না পারলেও কিছু কথা বুঝতে পারলো। বাবা ডিভোর্স দিতে চাচ্ছে, এটা ওর কানে এসেছে, কিন্তু ও মনে মনে বিয়েটা নিয়ে অনেক খুশি। বিয়েটা যেন ডিভোর্স পর্যন্ত না গড়ায়, সেজন্য যা যা করা প্রয়োজন আয়ান তাই তাই করবে, কিন্তু কোনোভাবেই রোদেলাকে ওদের থেকে আলাদা হতে দেবে না। মনে মনে প্রমিস করে ফেললো আয়ান। রোদেলাকে বলল, এই বিষয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আগামীকাল রেডি হয়ে আসতে বলছি। অবশ্যই রেডি হয়ে থাকবে, এবং আমার সাথে উকিলের চেম্বারে যেয়ে একটা কাগজে সাইন করে আসবে। নো মোর ডিসকাশন অ্যাবাউট দিস ম্যাটার, ওকে? এখন গাড়িতে ওঠো, চলো, বলল আয়াজ। রোদেলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়ি দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো আয়াজ। রোদেলাও বাধ্য মেয়ের মতো গড়িয়ে গাড়িতে উঠে বসলো। আয়ান চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রইল। রাতে কারো ঠিক মতো ঘুম হলো না। সকাল সকাল সবার নাস্তার টেবিলে দেখা। রোদেলা আজ বসেছে আয়াজের পাশের চেয়ারে। শিহাব আর আয়ান পাশাপাশি, সবাই যার যার মতো নাস্তা নিয়ে খাচ্ছে। আয়ানের প্লেট ফাঁকা দেখে রোদেলা উঠে গিয়ে প্লেটে মাংস ভুনা, ডিম, একটি পরোটা তুলে দিল। শিহাব হা করে দেখে গেল এই কাজ। যে মেয়ে নিজে হাতে না খাওয়ালে না খেয়ে থাকে সারাদিন, সেই মেয়ে কিনা আজ খাবার পরিবেশন করছে, তা অন্যকে। আয়াজ আর চোখে এসব কাণ্ড কারখানা দেখছে আর রাগে ফুঁসছে। রোদেলা এই বউ বউ ভাব দেখে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে চাইছে আয়াজ। এই মেয়ে কেন আয়ানকে সবকিছুতেই অভ্যস্ত বানিয়ে ফেলছে আয়াজ বুঝতে পারছে না। আয়ানের জন্য চিন্তা হচ্ছে আয়াজের। আয়ান একবার রোদেলাকে আপন করে ভাবতে শুরু করলে ওর জন্য আরো অনেক কষ্ট হয়ে যাবে। ভাবছে হার, রাগে ফুঁসছে আয়াজ। এসব ভাবতে ভাবতে হঠাৎ গলার খাবার আটকে কাশি উঠে গেল আয়াজের। রোদেলা দৌড়ে উঠে আয়াজের পিঠে
হাত বুলিয়ে দিয়ে সামনের পানির গ্লাস এগিয়ে দিল। পানি খেয়ে কাশি থামালো আয়াজের। রোদেলা বলে উঠল, মুনতাসির সাহেব, আপনি কি বাচ্চা? খাওয়ার সময় মনোযোগ কোথায় থাকে আপনার? মনোযোগ দিয়ে খান। রোদেলার ব্যবহার শিহাব ও আয়াজ বোকা বনে গেল। খাবার যেন গলা দিয়ে উঠছে না, হাঁ হয়ে তাকিয়ে আছে মেয়ের পানে। রোদেলা, আপু হাঁ হয়ে দেখছো কি? তুমি খাচ্ছ না কেন? খাও। কথাটি বলেই আয়াজের পাশের চেয়ার টেনে বসে পড়লো। মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। কারো দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। তাকালেই দেখতে পেত 6 জোড়া চোখ অবাক দৃষ্টিতে তার দিকে খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। এদিকে আয়াজ মনে মনে ভাবছে, রোদেলা আজ এত হঠাৎ সংসারী হয়ে গেল কেন? কি চলছে এই মেয়ের মনের ভেতর? না, এই মেয়ের চিন্তা ভাবনাকে কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না। তার আগেই সব ব্যবস্থা করতে হবে, যেই ভাবা সেই কাজ। আয়াজ নীরবতা ভেঙে বলল, রোদেলা, আমি তোমার স্কুলের পাশে একটা কাজ আছে। রোদেলা, আজকে আমার তোমার স্কুলের পাশে একটা কাজ আছে, চলো তোমাকে ড্রপ করে দেই। রোদেলা ভেতরে ধক করে উঠলো। আয়ান ও রোদেলাকে একে অপরের দিকে চোরা চোখে চাইলো। রোদেলা কিছু বলার আগেই আয়ান পেটে হাত দিয়ে চিৎকার করে উঠলো, আয়ান, পেটে অসম্ভব ব্যথা করছে পাপা। আয়াজ, হঠাৎ কি হলো বাবা? মাত্রই তো ঠিক ছিলে। আয়ান, জানি না পাপা কি হয়েছে, কিন্তু অনেক ব্যথা করছে। রোদেলা, সব জায়গায় আপনার বসগিরি না? বসগিরি না করলে হয় না মুনতাসির সাহেব, ছেলেটা অসুস্থ, দেখছেন কোথায় হসপিটালে নিবেন তা না ওকালতি করছেন। হসপিটালে চলুন। পুচকে একটা মেয়ের ধমকে যেন মিয়ে গেল মুনতাসির। শিহাব বলল, তাই তো, ওকে আগে হসপিটালে নেই, ডক্টর বলবে কি হয়েছে। এতটুকু বাচ্চা, ও কি করে বলবে কি হয়েছে? আয়াজ আর কথা বাড়ালো না, পাজা কোলে করে তুলে নিল আয়ানকে। গাড়ি সোজা হসপিটালে গিয়ে থামলো। হসপিটালের ডাক্তার আয়াজ ও শিহাবের পরিচিত, সানায়া শারিন। কলেজ লাইফে এক কলেজে ছিল। উইকনেস ছিল আয়াজের প্রতি প্রচুর। বিবাহিত সন্তান আছে, তবে আয়াজের দৃষ্টি ওর দিকে নেই। আয়ানের দিকে তাকিয়ে থেকে আয়াজ বলে উঠল, দেখো শারিন, দেখ তো শারিন, আমার ছেলের পেটে কি হয়েছে। সকালে তো ঠিকই ছিল, হঠাৎ খাওয়ার সময় পেট ব্যথা শুরু করেছে। বলল, টেস্ট করে দেখো তো। ডক্টর শারিন আচ্ছা বলে ওয়ার্ড বয়কে ডাকলো। বলল, আয়ানের টেস্টগুলো করিয়ে আনতে। কিছু টেস্টের নাম লিখে দিয়েছে। সাথে সবাই যেতে চাইলেও আয়ান বলল, না থাক, সবার যেতে হবে না, রোদেলা ওর বন্ধু রোদেলা গেলেই হবে। শারিনও সুযোগ পেল, বলল, ছেলে ঠিক বলেছে, তোমরা আমার চেম্বারে বসো। আয়ানের সাথে নার্স ও ডক্টর এবং রোদেলা তো আছেই, চিন্তার কিছু নেই। শিহাবও ঠিক আছে বলল। সবাই চেম্বারে গিয়ে বসলো। রোদেলা আয়ানের হাত ধরে রইল যাওয়ার সময়। বলল, খুব ব্যথা করছে আয়ান, খুব কষ্ট হচ্ছে আয়ান, আমি কাল সব শুনেছি। রোদেলা, কি? আয়ান এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কোনো ব্যথা নেই, তুমি যাতে পাপাকে ডিভোর্স না দিতে পারো তাই এই নাটক করেছি। এখন ওয়ার্ড বয় আসবে আলট্রা করতে হবে। তোমার জন্য কত কিছু করছি, বিয়ে থেকে শুরু করে সব, আর তুমি ঝ্যাংঝ্যাং করে ডিভোর্স দিতে রাজি হয়ে গেলে। কেন এই এই তোমার লাভ? রোদেলা, মানে? আয়ান, গতকাল ছেলেগুলো যখন বলা বলি করছিল বাবার কাছ থেকে মোবাইল, টাকা পয়সা যা যা পাবে সব নিয়ে নিবে, যদি মোবাইল বা টাকা পয়সা না পায় তাহলে তোমরা যদি স্বামী স্ত্রী হও বা প্রেমিক প্রেমিকা হও তোমাদেরকে আবার বিয়ে করিয়ে দেবে। তাই আমি সেই সুযোগে বলে ফেলেছি তোমাদের বিয়ে হয়েছে, যাতে তোমাদের আবার বিয়ে করিয়ে দেয়। বাবা, তুমি এত চালাক, বলল রোদেলা। আয়ান, দেখতে তো হবে কার ছেলে। হ্যাঁ, তুমি আমার আর মুনতাসির আয়াজের ছেলে, বলল রোদেলা। তাহলে এখন প্ল্যান কি বলো? জানতে চাইলো আয়ান। কিছুক্ষণ পর আয়ানের দিকে চেয়ে দুষ্টু দুষ্টু হেসে বলল রোদেলা, রোদেলা, তুমি অসুস্থ না হলে আমি জ্ঞান হারাতাম, তাও ডিভোর্স দিতাম না, বুঝলে বাবা? বলে চোখ টিপল রোদেলা। সব টেস্ট শেষ করা শেষে চেম্বারের সামনে আসতেই কিছু কথা শুনে থমকালো আয়ান ও রোদেলা। শারিন, আমি তোমাকে এখনো আগের মতো চাই আয়াজ। আয়াজ, যা আগেও সম্ভব ছিল না তা এখনো সম্ভব না শারিন,
তুমি জানো তুমি শুধুই আমাদের বন্ধু। তোমাকে আগেই নিজের প্রেমিকা রূপে দেখিনি, এখন আর পসিবল নয়। আর তাছাড়া তোমার স্বামী সন্তান আছে, কেমন স্ত্রী, কেমন মা তুমি শারিন। সব ফেলে আমার সাথে ছি ছি, তোমার সন্তানের কথা অন্তত ভাবো একবার। শারিন হঠাৎ কিছু না ভেবে আয়াজকে জড়িয়ে ধরলো। আয়াজ কিছু বুঝে ওঠার আগেই চেম্বারে ঢুকলো আয়ান আর রোদেলা। রোদেলাকে দেখে অপরাধীর ভঙ্গিতে শারিনকে এক ঝটকায় নিজের থেকে ছাড়াতে লাগলো। শারিন সোজা হয়ে দাঁড়ালো, বলল, এসো বাবুরা, টেস্ট হয়েছে? আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে আছে। আয়াজ রোদেলার চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। রোদেলার দৃষ্টি মনে মনে ভয় পেল কি আয়াজ? আমি কি করব? আমার তো কোনো দোষ নেই। এমন অপরাধীর মতো দৃষ্টিতে রোদেলার দিকে তাকিয়ে আছে আয়াজ। আর রোদেলা আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলছে, আজকে বাসায় আসেন, আপনার একদিন কি আমার একদিন। এমন সময় চেম্বারে ঢুকলো শিহাব। ঢুকে বলল, সরি, একটা জরুরি কল আসছিল। আয়াজ বন্ধুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে মাথা নত করে রইল। মনে মনে বলল, এই শালার জন্যই সবকিছু হয়েছে। এই শালা আবার শুধু শালা নয়, শ্বশুরও হয় ধর্মীয় মতে। ভেবেই ঠোঁটের কোণে একটু মুচকি হাসি ফুটে উঠল। ছি, কি ভাবছে এগুলো? নিজে একরাশ ধিক্কার দিয়ে শারিনের দিকে তাকিয়ে বলল, টেস্টের রিপোর্টগুলো কখন আসবে? শারিন কিছু ওষুধ লিখে দিয়ে বলল, রিপোর্টগুলো সন্ধ্যায় পাবে। এই নাও, ওষুধগুলো লিখে দিয়ে দিচ্ছে। আর হসপিটালে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছিল। আয়ান বমি করে ফেলে দিয়েছে ওষুধগুলো। এটা ভেবেই আয়ান মনে মনে হেসে উঠল। কিন্তু টেনশন হচ্ছে রোদেলার আর বাবার মধ্যে আজকে কি হবে এটা ভেবে। রাত 10টা, সবাই খেতে বসছে টেবিলে। রোদেলার মুখে কোনো কথা নেই, কিন্তু সবকিছু জোরে জোরে রাখছে, লাইক টিপিক্যাল ওয়াইফ। এই দৃশ্যগুলোর সাথে খুব করে পরিচিত আয়াজ। 1 বছরের জন্য হলেও সংসার তো করেছিল। আয়াজ মাথা তুলে আর চোখে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। আশ্চর্য, কিছু বলতে পারছে না কেন? এখানে তার দোষটা কোথায়? আর তার ভেতরে অপরাধবোধ আসছে বা কেন? কি সম্পর্ক রোদেলা আর তার মধ্যে? ভেবে এর খাবারে মনোযোগ দিল আয়াজ। আর তাছাড়া আয়ান তার নিজের সন্তান, ও তো চেম্বারে ছিল। কই, আয়ান তো এমন করলো না আয়াজের সাথে। এসব ভাবতে ভাবতে আয়ান বলল, পাপা, পানি গ্লাসটা একটু দাও না। দাও তো। আয়াজ মাত্র পানির গ্লাস দিতে যাবে, এমন সময় রোদেলা কটমট দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বলল, খাবার শেষ করে আমার রুমে একটু আসবেন মুনতাসির সাহেব, আপনার সাথে আমার কথা আছে। আয়াজ শুনলো, ঢোক গিলল। এই মেয়েটা তাকে জ্বালিয়ে শেষ করবে কি? শিহাব আয়ান সামনে, লজ্জায় কিছু বলতে পারছে না আয়াজ। আজকে কিছু হয়েছে মামুনি? জানতে চাইলো শিহাব। রোদেলা বলল, না বাবা, এমনি লেখাপড়া নিয়ে একটু চিন্তিত, তাই মুনতাসির সাহেবকে একটু ওপরে ডাকছিলাম। উনি ফিজিক্সে অনেক ভালো কিনা, তাই ভাবলাম ওনার থেকে একটু বুঝে নেই। তাই তো এই কথাটি তো আমার মাথা থেকেই চলে গিয়েছিল। আয়াজ ফিজিক্সে অনেক ভালো। তাহলে তো আমার বাইরের কোনো টিচার প্রয়োজন নেই। তুই একটু মাঝে মাঝে দেখিয়ে দিস তো আয়াজ। যা যা তাদের এখনই ওপরে যা। আয়ানকে ওষুধ খাইয়ে দিয়ে রোদেলার রুমে যা। আয়াজ আর কিছু বলতে পারলো না। আয়ানকে নিয়ে ওপরে রুমে গেল। আয়ানকে ওষুধগুলো বের করে খাওয়াতে গেলে আয়ান মুচকি হেসে হেসে বলল, যাও যাও, তোমার শ্বশুর তোমাকে বইয়ের রুমে পাঠিয়েছে। আয়ান, মুখ সামলে কথা বলো, বাবা হই তোমার। আয়ান, আমি আবার কখন আঙ্কেল বললাম? বাবাই তো হও। আয়াজ দীর্ঘশ্বাস ছাড়লো। এই ঘর একটা দুষ্টু যাচ্ছে আর এক দুষ্টুর কাছে। ওর জীবনটাই দুজন মিলে তেজপাতা করে দিল। আর শিহাবটাও কিছু বুঝে না। দিন দিন যত বুড়ো হচ্ছে, চুলগুলো বাতাসে পাকতেছে। আয়াজ রুম থেকে বেরিয়ে রোদেলার কক্ষের দিকে পা বাড়াতে বাড়াতে ভাবলো,
কয়েকটা দিনেরই ব্যাপার। শিহাব ওর ওপর অনেক বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে এবং পই পই করে বলে দিয়েছে, মা মরা মেয়ে জানি মেয়েটা একটু ফিল্মি, তারপরেও তুই যদি ভালো করে বুঝাস, ধৈর্য নিয়ে ও বুঝবে। তোর কাছে পড়তে রাজি হয়েছে এই ভেবে আমি চিন্তামুক্ত। ওর ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তোর। বাবা মেয়ে এরকমই, সারা জীবন বন্ধু বন্ধুত্বের দোহাই দিয়ে ফাঁসিয়েছে। এখন তার মেয়ে কোনো কিছু বলার সুযোগ রাখে না কেউ। আয়ান পুরো ব্যাপারটা বুঝলো এবং মনে মনে বিভিন্ন ধরনের ফন্দি আঁটতে লাগলো। রুমের দরজা হালকা চাপানো ছিল, হালকা চাপ দিতে দরজাটা হাট করে খুলে গেল। ধীরে ধীরে ভেতরে ঢুকে দেখলো রোদেলা কটমট দৃষ্টিতে খেয়ে ফেলার মতো ভাবে আয়াজের দিকে তাকিয়ে আছে। রোদেলা, আসুন। আয়াজ পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরে শারিনকে মনে মনে কয়েকটা গালি দিল। শারিনের জন্যই আজ এই ফাঁদে পড়তে হলো। মনে মনে আরো ভাবলো, এতে অবশ্য ভয় পাওয়ার কি আছে, ও কি কিছু করেছে? আর রোদেলা কি ওর ওয়াইফ যে ওর কাছে কোনো বিষয়ে জবাবদিহি করতে হবে? পরক্ষণে ভাবলো, মুখে স্বীকার না করলে ওয়াইফ তো, বিয়ে তো হয়েছে ভেবেই থতমত খেলো যেন। মনে মনে ছি ছি, এসব আবার কি ভাবলাম? ও আমার বউ না, আমি ওর স্বামী না, সো কল্ড বিয়ে আমি মানি না। এসব কথা তুলতেই 10টা কথা শুনিয়ে দেব আজকে ওকে। ভাবতে ভাবতে রোদেলার সামনে এসে দাঁড়ালো আয়াজ। আজ প্রথম রোদেলার রুমে ঢুকলো আয়াজ। হালকা ড্রিম লাইটের আলোতে রুম ও রোদেলাকে আরো মোহনীয় লাগছে। রুমের মধ্যে মনে হচ্ছে কেউ ইচ্ছে করে বেলি ফুল ছড়িয়ে রেখেছে। খুব সুন্দর বেলি ফুলের সুবাস আসছে। মনটা একটু নরম হলো আয়াজের। বলল, কেন ডেকেছো, কিছু বলবে? রোদেলা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলো। আয়াজ, চুপ কেন? কিন্তু হেল্প লাগলে বলো, করে দিচ্ছি। রোদেলা, শারিন আন্টির সাথে আপনার সম্পর্ক কি? আয়াজ, তোমার বাবা আর আমার কলেজ লাইফের বন্ধু। রোদেলা, কেমন বন্ধু? আয়াজ, জাস্ট বন্ধু। রোদেলা, অনেক ভালো বন্ধু? জড়িয়ে ধরতে পারে এরকম বন্ধু? সব ফেলে আপনার সাথে চলে যেতে চায় এমন বন্ধু? আয়াজ, ভালো বন্ধু এসব তুমি বুঝবে না। তুমি ছোট বড়দের অনেক রকম সম্পর্ক থাকে, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, সম্পর্ক থেকে শুরু করে সব। রোদেলা, বড়দের কথা বুঝতে চাই না, আপনারটা বুঝতে চাই। কই, আব্বুরও তো বন্ধু, আব্বুকে তো পছন্দ করে বললো না, জড়িয়েও ধরলো না। আয়াজ, এটা আমি কি করে জানবো? এটা শারিন ভালো বলতে পারবে। আর তাছাড়া কৈফিয়ত চাইছো? আমি কি করব না করব তার আমার ব্যাপার, তুমি বলার কে? রোদেলা, আমি কেউ না। আয়াজ, কেউ, অবশ্যই কেউ, আমার বন্ধুর মেয়ে, কিন্তু আমার কাছে কৈফিয়ত চাওয়ার মতো তুমি কেউ নও। রোদেলা, আপনি ভুলে যাচ্ছেন আমি আপনার কবুল করা স্ত্রী হই। এই একটি কথা যেন থমকে গেল আয়াজের পৃথিবী। হৃদয়ের স্পন্দন মনে হয় বেড়ে গেল। বুকে কোথাও চাপ অনুভব করছে, কিন্তু রোদেলাকে বুঝতে না দিয়ে চোখে মুখে কাঠিন্য এনে বলল, শোনো মেয়ে, মুনতাসির চৌধুরী আয়াজ কাউকে তার কোনো কাজে কৈফিয়ত দেয় না। আজ বলেছ ঠিক আছে, সামনে আর কখনো যদি এরমন বেয়াদবি করো, থাপড়ে দাঁত সবগুলো ফেলে দেব। কি অধিকারে কৈফিয়ত চাও? হ্যাঁ, কোন সম্পর্কের জোরে? যা মুখের কথা শেষ হয়ে যাবে সেই সম্পর্কের জোরে? যা কেউ জানে না, যা আমি মানি না, সেই সম্পর্কের অধিকারে? রোদেলা, এই জোর, এই অধিকার আমি ধর্মীয়ভাবে আইনত কবুল, হ্যাঁ 3 কবুল বলে পেয়েছি, যা আপনি আমাকে সজ্ঞানে দিয়েছেন। আল্লাহকে সাক্ষী রেখে আমাকে স্ত্রীর অধিকার দিয়েছেন সেই কবুলের জোরে। এই পুচকিমের পাকনা কথা শুনে আয়াজের মেজাজ গরম হয়ে গেল। সাথে সাথে ঠাস করে থাপ্পড় মেরে বসলো রোদেলার গালে। বলল, তাই বলে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে? নিজের স্বামীর ওপর সন্দেহ করা চরিত্র নিয়ে প্রশ্ন করো? কেমন স্ত্রী তুমি? একবার বলছিও আমার জাস্ট ফ্রেন্ড। ভালো লাগছে না শুনতে? তাও কেন বারবার একই প্রশ্ন করছো? বলেই সদ্বিত ফিরে পেল আয়াজ। এ কি করলো? এ কি করে বসলো সে? কোন অধিকারে মেয়েটিকে এত জোরে থাপ্পড় মারলো? ও না হয় একটু ভুলভাল বলে ফেলেছে, বিয়েটা সিরিয়াস নিচ্ছে, কিন্তু আয়াজ তো জানে এর কোনো ভিত্তি নেই। তাও কিসের জন্য বলল কেমন স্ত্রী তুমি? এই কাজের মাধ্যমে আয়াজ কি রোদেলার ওপর নিজের স্বামী হিসেবে জাহির করলো না? রোদেলা কিছু বলছে না, মাথাও তুলছে না, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে।
মুনতাসির তাকে মারলো, আর তার মুনতাসির সাহেব তাকে শারিন আন্টির জন্য গায়ে হাত তুললো। শারিন আন্টি ওনার কাছে বেশি হয়ে গেল। রোদেলাও আর কথা বলবে না মুনতাসির সাহেবের সাথে, সামনেও যাবে না কখনো। মনে মনে পণ করলো মেয়েটি। অভিমানী মেয়েটা এটা বুঝলো না যে তার মুনতাসির সাহেব অবচেতন মনে ওকে স্ত্রী বলেছে, নিজেকে স্বামী হিসেবে জাহির করেছে।